দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। আমরা আজকে কথা বলতে এসেছি এমন একটি রোগ নিয়ে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে চ্যালেঞ্জ করে আসছে, তা হচ্ছে যক্ষ্মা। সেই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত অনেক ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই রোগটি। এই রোগ নিয়ে কথা হচ্ছে অনেক বছর ধরে এবং প্রতি বছর 24শে মার্চ বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। এই বছরের ব্যতিক্রম নয়। এই বছরে কি করণীয়, আমরা কি কি করতে পারি তা নিয়ে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান, যেখানে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বক্ষবিধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন বাংলাদেশের কিংবদন্তি বক্ষবিধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন, এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেনুর, যুগ্ম মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমরা আজকে কথা বলতে এসেছি যক্ষ্মা নিয়ে। যক্ষ্মা নিয়ে কথা হচ্ছে বহু বছর ধরে এবং বাংলাদেশে সবসময় কেন যেন হেরে যাচ্ছি আমরা বারবার, এবং এখন আমাদের দেশের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হচ্ছে এই যক্ষ্মা। তো আমরা আসলে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি? আমরা যক্ষ্মা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে 30টা হাই বার্ডেন কান্ট্রির মধ্যে আমরা কিন্তু অন্যতম। এর প্রধান কারণ হচ্ছে আমাদের ঘনবসতিপূর্ণ এবং আমাদের পোভার্টি, আমাদের এনভায়রনমেন্ট, এগুলো সব কিছুই টিবির করছে ফেভারে। আমরা যদি দেখতে পাই যে আমরা টিবি কিন্তু প্রতিনিয়ত ডায়াগনোসিসও হচ্ছে, চিকিৎসা হচ্ছে, সরকারও কিন্তু টিবির পিছনে অনেক টাকা খরচ করছেন, পাশাপাশি বিদেশি ফান্ডও আছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা যেহেতু কন্টাজিয়াস ডিজিজ, যেহেতু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, সেই জন্য যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা থাকার কারণে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে থাকে। আরেকটা কারণ হচ্ছে টিবি রোগটা এমন যে ওষুধ খেলে প্রথম পেশেন্ট ভালো হয়ে যায়, তখন সে হয়তো মনে করে সে ভালো হয়ে গেছে, সেই জন্য সে চিকিৎসা শরণাপন্ন হয় না এবং সে তখন ট্রেস আউট হয়ে যায়। সেই জন্য কিন্তু টিবিটা আবার কিছুদিন পর সে ফিরে আসে। এই জন্য আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও টিবিতে বারবার আমরা হেরে যাচ্ছে। এখনও কিন্তু আমাদের দেশে প্রায় 6.8% পেশেন্ট টিবির কারণেই মৃত্যুমুখে পতিত হচ্ছে। এবং যদিও এটা অনেকাংশে কমে এসেছে, তারপরে 6.8% কিন্তু কম না কিন্তু। জি, অবশ্যই। তার মানে এখনো বলা যায় যে আশঙ্কা মুক্ত অবস্থায় আমরা নেই? না, আমরা আশঙ্কা মুক্ত অবস্থায় কোনোভাবেই নেই। এবং আরও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের প্রতি 1 লক্ষে প্রায় 221 জন লোক টিবিতে আক্রান্ত হচ্ছে প্রতি 1 লক্ষ পপুলেশনে। এটা কিন্তু বেশ বড় নাম্বার কিন্তু। সুতরাং আমরা সরকার, এনজিও এবং চিকিৎসকরা, পাশাপাশি হেলথ কেয়ার ওয়ার্কাররা সবাই শত চেষ্টা করেও কিন্তু আমরা টিবিকে নিয়ন্ত্রণে আনতে পারছি না এখনো পর্যন্ত। জি, ধন্যবাদ। ডক্টর কাজী সাইফুদ্দিন বেনুর, আপনার কাছে একটু জানতে চাই, এই যে টিবি বা যক্ষ্মা শব্দটি পরিচিত, রোগটি কেন হচ্ছে সবই আমরা জানি, তারপরেও দেখা যাচ্ছে যে ওইভাবে নিয়ন্ত্রণে আসা যাচ্ছে না। তো সেই কারণে একটু জানতে চাই যে এই যে জীবাণুটি যেটি টিবি রোগটি তৈরি করে, সেই ব্যাপারটা একটু, যে এই জীবাণুটি কেন এতটা খারাপ বা এতটা ভয়াবহ? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক আপনি বলেছেন যে বহু রোগ তো আমাদের হয়, বহু জীবাণু আমাদের আছে। অনেক জীবাণুকে আমরা পৃথিবীর বুকে একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ফেলতে পেরেছি, তার দিয়ে কোনো রোগ হচ্ছে না। অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে যক্ষ্মার জীবাণু কেন এইভাবে টিকে রয়েছে, শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন প্রান্তে, এটি আসলে একটি জটিল প্রশ্ন। এটির জন্য যেটা প্রধান বলা যায় সেটা হচ্ছে যে এই জীবাণুটা একটা অত্যন্ত শক্তিশালী জীবাণু, অর্থাৎ সহজে অল্প সময়ে 1-2টি ওষুধ খেয়ে এটাকে আসলে কাবু করা যায় না। সেই জন্য যক্ষ্মার চিকিৎসাটা আপনি দেখবেন যে একসাথে 4টি বা 5টি ওষুধ একযোগে প্রয়োগ করতে হয়, এবং অল্প সময় না, 7 দিন 10 দিন না, এটা 2টো ধাপে মিলিয়ে 6 থেকে 9 মাস বা কোনো সময় আরও বেশি সময় ধরে প্রয়োগ করতে হয়। দিনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে একেবারে কোনো রকম গ্যাপ না দিয়ে ওষুধগুলো চালিয়ে রাখতে হয়। যদি না চালানো হয় তাহলে এই জীবাণুটা আবার আরও বেশি শক্তিশালী হয়ে ওষুধ প্রতিরোধী হয়ে যায়। এই সমস্ত কারণ মিলিয়ে আসলে যক্ষ্মাটা আমাদের নিয়ন্ত্রণে আনাটা কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া আরও কতগুলো সামাজিক কারণ রয়েছে। যেমন যক্ষ্মা সাধারণত দেখা যায় যারা একটু পুষ্টির অভাবে ভুগছেন অথবা একটু দুর্বল স্বাস্থ্যের, তাদেরকে বেশি আক্রমণ করে। যে সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, আমাদের দেশটাও সেই পর্যায়ে পড়ে অনেকটা, সেই সমস্ত জায়গায় এই জন্য যক্ষ্মা ছড়িয়ে পড়ে। যক্ষ্মা খুবই কন্টাজিয়াস, অর্থাৎ সংক্রামক, একজন থেকে আরেকজন দ্রুত ছড়ায়। ফলে দেখা যায় যেখানে ঘনবসতি, বস্তি এলাকা, জেলখানা,
এমনকি অনেক সময় বিভিন্ন বাহিনীর যে ব্যারাকগুলো থাকে এগুলোতে আমাদের দেশের ক্ষেত্রে খুব ক্লোজলি যারা কাজ করছেন গার্মেন্টসগুলোতে সেই সমস্ত জায়গায় বা যে সমস্ত জায়গায় দেখা যায় যে স্বাস্থ্যকর পরিবেশের অভাব রয়েছে, খুব দ্রুত এটি ছড়িয়ে যায়। সচেতনতার অভাবও একটি বিষয়, সেটি হচ্ছে যে যক্ষ্মা যেহেতু কফ থুতুর মাধ্যমে ছড়ায়, দেখা যায় আমাদের দেশের মানুষের এই স্বাস্থ্য সচেতনতাটা খুব কম, তারা কিন্তু যেখানে সেখানে যত্রতত্র কফ থুতু ফেলেন। ফলে একজন যক্ষ্মা আক্রান্ত রোগী যখন এরকমভাবে একটি পাবলিক প্লেসে কফ থুতু ফেলেন, সেখান থেকে কিন্তু হাঁচি কাশি দেন, সেখান থেকে কিন্তু আরেকজনের সেই যক্ষ্মাটা সংক্রমিত হতে পারে। আমরা মাস্ক ব্যবহারটাও করি না। এই সমস্ত কাজ মিলিয়ে, কারণগুলো মিলিয়ে আমাদের দেশে এবং আমাদের মতো অন্যান্য দেশে, পৃথিবীর একটা বিশাল অংশে যক্ষ্মাটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে আমরা তো এর পাশাপাশি দেখি যে অনেক রোগে আক্রান্ত মানুষ আছে এরকম যে অন্যান্য রোগ হয়েছে তার হঠাৎ করে বলছে যক্ষ্মা, এটি কি কোনোভাবে সম্পৃক্ত কিনা? হ্যাঁ, ওই যে কথাটা বলছিলাম না, যে যারা একটু দুর্বল স্বাস্থ্যের তাদেরকে যক্ষ্মা আক্রান্ত করে, ফলে যখন কোনো অন্য রোগের কারণে যদি কারো স্বাস্থ্যের ঘাটতি হয় তখনও কিন্তু তাকে যক্ষ্মা ধরে ফেলে। যেমন ধরেন যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল আছে, যাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নেই, তাদের একটা শারীরিক দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তাদের যক্ষ্মা দ্রুত ধরে। যারা কিডনি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও যক্ষ্মা দ্রুত ধরে। যারা আমরা যেটা বলে থাকি যে শ্বাসতন্ত্রের অন্য রোগ, ধরেন অ্যাজমা বা সিওপিডি, সেই সমস্ত রোগের কারণে যারা দীর্ঘ সময় ধরে প্রদাহ বিরোধী স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছেন বা খাচ্ছেন, তাদেরও এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এবং সেখানেও কিন্তু অনেক সময় দীর্ঘস্থায়ী মেয়াদে গেলে পরে যক্ষ্মা দেখা দেয়। সুতরাং অন্য রোগের সাথেও কিন্তু যক্ষ্মার সংক্রমণের একটা যোগসূত্র রয়েছে। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে কিভাবে যক্ষ্মা হচ্ছে এবং আমাদের দেশে কেন বেশি হচ্ছে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই, এই যে যক্ষ্মা রোগ বলতে আমরা বুঝি যে হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে, কিন্তু এমনও রোগী পাওয়া যায় যাদের বলা হয় যে না, তার ফুসফুসে না অন্য জায়গায় যক্ষ্মা হয়েছে। তো তাদের ক্ষেত্রে একটু জানতে চাই যে কোথায় কোথায় যক্ষ্মা হতে পারে এবং সেক্ষেত্রে কি কি উপসর্গ দেখা যায়? আসলে আমাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যক্ষ্মা হতে পারে, কারণ আমরা যখন এটা ইনহেল করি, এটা ফুসফুসে তখন লিম্ফ নোডে যায়, সেখান থেকে রক্তের মাধ্যমে বিভিন্ন অর্গানে চলে যায়। ইনিশিয়ালি প্রথম দিকে কিন্তু যখন একজন ব্যক্তির ইমিউনোকম্পিটেন্ট থাকে, তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, সেটা এক্সপ্রেস করে না, সেটা ওটা ঘুমন্ত অবস্থায় থেকে যায়, লেটেন্ট অবস্থায় থেকে যায়। তারপরে তার যদি যে কোনো, ওই যে ডাক্তার বেনুর যেটা বললেন, যে তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, অথবা একটা পেশেন্ট স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছে, কারো অথবা HIV ইনফেকশন আছে, অথবা সে কোনো একটা মেজর ইলনেসে সাফার করছে, কেমোথেরাপি নিল ক্যান্সারের জন্য, তখন কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যায়। সেই জন্য অনেকে হয়তো মনে করতে পারে যে আমি তো এক সপ্তাহ আগেও ভালো ছিলাম, এখন আমার যক্ষ্মা হবে কেন? যক্ষ্মা কিন্তু এখন হয়নি, যক্ষ্মার জীবাণুটা তো আগেই শরীরে প্রবেশ করেছে, সেটা কিন্তু ঘুমন্ত অবস্থায় চলে এখন সেটা অ্যাক্টিভ হয়েছে। সুতরাং আমাদের দেশের মতো একটা হাই বার্ডেন কান্ট্রিতে আমাদের অলমোস্ট আমাদের সকলের মধ্যেই কম বেশি যক্ষ্মার জীবাণু আছে। আমরা যারা ইমিউনো কম্পিটেন্ট আমরা সেটাকে ওভারকাম করছি, আর যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের ক্ষেত্রে সেটা এক্সপ্রেস করছে, এটাই মূল কারণ। আর যেহেতু এটা যে কোনো অর্গানে ডিপোজিট হতে পারে, সুতরাং যক্ষ্মাটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, ব্রেনে হতে পারে, চোখে হতে পারে, লিভারে হতে পারে, স্প্লিনে হতে পারে, পেটে হতে পারে, ইউটেরাসে হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ জনগণ জানে যক্ষ্মা মানে ফুসফুসের রোগ, তো কারণ ফুসফুসেই তো প্রথম আক্রান্ত হয় শ্বাস নিয়ে। ফুসফুস ছাড়াও কিন্তু যক্ষ্মা শরীরের যে কোনো অর্গানে হতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসাতেও একটু পার্থক্য থাকে, এই জন্য ডায়াগনোসিস করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং যক্ষ্মা আমাদের কোনো অর্গানেই কিন্তু মানে ইমিউনাইজড না যক্ষ্মার প্রতি, যক্ষ্মা হবে না এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু। জি স্যার, একটু জানতে চাই যে ফুসফুসের ক্ষেত্রে তো আমরা সবসময় শুনি যে এটি ছোঁয়াচে, তো অন্যান্য অঙ্গে যখন যায় সেটি কি একই রকম ছোঁয়াচে হতে পারে? না, ফুসফুসের ক্ষেত্রে ছোঁয়াচে তখনই হবে যখন সেটা কফের সাথে জীবাণুটা যাবে। ডাক্তার বেন্দু তো চমৎকারভাবে বলেছে, হাঁচি কাশি দিলেই কিন্তু সেটা নির্গত হচ্ছে, একজন থেকে আরেকজন যাচ্ছে। কিন্তু যখন তার অর্গানটা ফুসফুসে না থেকে যদি সেটা ব্রেনে চলে যায়, সেটা নোমোর ইনফেক্টিভ, অথবা যে লিম্ফ নোডে যায় সেটাও কিন্তু ইনফেক্টিভ না, অথবা বনে যায় সেটাও ইনফেক্টিভ না। সুতরাং শুধু যেটা ফুসফুসে আক্রান্ত হলো সেটাই ইনফেকশাস, আর অন্যগুলো ইনফেকশাস না। সেসব ক্ষেত্রে এই যে ফুসফুসের ক্ষেত্রে যেরকম আমরা দেখতে পাই কিছু উপসর্গ, যেমন কাশি আছে বা কারো কারো ক্ষেত্রে জ্বর হয়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যখন আক্রান্ত হয় তখন কি ধরনের উপসর্গ থাকে? সেটা তো নির্ভর করছে কোন অঙ্গ প্রত্যঙ্গ এফেক্টেড হলো। যদি কারো ব্রেনে হয়, আমরা টিবি মেনিনজাইটিস বলি, সে তার হাই ফিভার থাকে, অনেকে অচেতন হয়ে পড়ে,
বনে হলে তার হাড়টা ক্ষয় হয়ে যায়, বিশেষ করে আমাদের যে স্পাইন আছে ভার্টিব্রাতে ইনভলভ হলে তখন হাড়টা ক্ষয় হয়ে যায়, পিঠে ব্যথা করে, হাঁটতে পারে না, প্যারালাইজড হয়ে যায়। তারপরে পেটে যদি হয় পেটে পানি চলে আসে। আচ্ছা, তারপরে যদি ফুসফুসের পর্দায় হয় তাহলে পর্দায় পানি চলে আসে। চোখে যদি হয় তো চোখের সমস্যা, সেটা ডিপেন্ড করতেছে তার কোন অর্গানটা এফেক্টেড হলো সেই হিসাবে। সব ক্ষেত্রে কিন্তু হাঁচি কাশি হবে না, হাঁচি কাশি শুধুমাত্র হবে ফুসফুস আক্রান্ত হলে। জি ধন্যবাদ স্যার। ডক্টর কাজী সাইফুদ্দিন বেনু স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে যক্ষ্মার বিভিন্ন উপসর্গের কথা যেমন শুনলাম, তো যক্ষ্মার চিকিৎসা নিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বলে যে তার আগেও একবার চিকিৎসা হয়েছিল, এখন আবার নতুন করে হচ্ছে, এই ব্যাপারটি কেন হয়? যদি আগের চিকিৎসাটা পূর্ণ মাত্রায় এবং যতদিন পর্যন্ত নেওয়া দরকার এবং যতগুলো ওষুধ যে পরিমাণ শক্তিতে খাওয়া দরকার সেটি যদি না হয়ে থাকে, তখন দেখা যায় যে প্রাথমিকভাবে যক্ষ্মার জীবাণুটা হয়তো দুর্বল হয়ে তার ভিতরে থেকে যায়, পরবর্তীতে কোনো এক সময় যখন সুযোগ পায় সে আবার প্রকাশিত হয়। আর তাছাড়া কিন্তু আবার সেকেন্ডারি ইনফেকশনও হতে পারে, অর্থাৎ একবার আমি যক্ষ্মা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলাম কিন্তু পরবর্তীতে আমার শারীরিক দুর্বলতা অথবা অনেক বেশি মাত্রায় আমি যক্ষ্মার জীবাণুর কোনো কারণে মুখোমুখি হলাম, তখন আমাকে আবার দ্বিতীয় দফাতেও কিন্তু যক্ষ্মা ধরতে পারে। তো এই প্রধানত এই দুটি কারণেই যক্ষ্মার পুনরাক্রমণ হয়ে থাকে। তো যক্ষ্মা রোগে যেমন পুনঃ আক্রমণের কথা আপনি বললেন, এমনও হয় যে অনেকে বছরের পর বছর ধরে যক্ষ্মার ওষুধ খাচ্ছে এবং তাকে দেখা যায় যে শুধুমাত্র একটা বুকের একটি এক্সরে করে বলা হয় যে না, তার আবারও যক্ষ্মা হয়েছে। এই ব্যাপারটি কি আসলে যক্ষ্মার সাথে সম্পৃক্ত নাকি এখানে অন্য কোনো কারণও থাকতে পারে? হ্যাঁ, আপনি যেটি বলছেন সেটা আসলে আমরা যারা একটু বিশেষজ্ঞ পর্যায়ে কাজ করি তাদের ক্ষেত্রে এটি একটি মানে প্রায় দৈনন্দিন ঘটনা। দেখা যায় যে অনেক সময় আমাদের তো অন্যতম হাতিয়ার যক্ষ্মা নিয়ন্ত্রণ বা যক্ষ্মা নির্ণয় করার হচ্ছে বুকের এক্সরে। বুকের এক্সরে এই জন্য যে ফুসফুসে যক্ষ্মা হলে এক্সরেতে বিশেষ ধরনের দাগ পাওয়া যায়। অনেক সময় অন্য রোগের কারণে যেটি যক্ষ্মা নয় সেখানেও কিন্তু ফুসফুসে দাগ হতে পারে, সেই দাগগুলো আমরা ভুল বুঝে থাকি। আমরা চিকিৎসকরা অনেক সময় মনে করি যে এটা বোধহয় যক্ষ্মার দাগ। বিশেষত যদি নিউমোকনিওসিস জাতীয় রোগ, অর্থাৎ কোনো কারণে যখন রোগী ধরেন বালু সিমেন্ট এগুলো নিয়ে কাজ করছে, তার ভিতরে সিলিকোসিস জাতীয় একটা রোগ হচ্ছে, অথবা সে পাথর ভাঙার কাজ করছে, তখন যে রোগগুলো হচ্ছে তার ভিতরে এই ধরনের রোগ এই ফুসফুসে এমন এক ধরনের দাগ তৈরি করে যেটি দেখে প্রায়শই অনেক সময় আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করছেন সেই স্বাস্থ্যকর্মী বা এমনকি চিকিৎসকরা অনেক সময় এটাকে যক্ষ্মা মনে করে ওষুধ দিয়ে থাকেন এবং মনে করেন যে যক্ষ্মাটি বোধহয় প্রতিরোধী অথবা আরও কিছুদিন খাওয়াতে হবে এই মনে করে দেখা যায় এক বছর 1.5 বছর 2 বছর ধরেও ওষুধ খাওয়াচ্ছেন, অথবা ঘুরে ফিরে আবার আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন, আবার তিনি পুনরায় সেই ওষুধ শুরু করছেন। এক্ষেত্রে আসলে এটি যক্ষ্মার সমস্যা নয়, এই সমস্যাটা হচ্ছে যক্ষ্মা নির্ণয়ের সমস্যা, অর্থাৎ ঠিক মতো চেস্ট এক্সরেটা রিড করতে না পারা, বুঝতে না পারা, এর কারণেই কিন্তু এটি হয়ে থাকে। জি অবশ্যই, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে যক্ষ্মার একটু একটু করে ইতিহাস জানছিলাম। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, যক্ষ্মা রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরীক্ষার গুরুত্ব আছে, সেই গুরুত্ব থেকে একটু জানতে চাই যে কি কি পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা রোগটি নির্ণয় করা যায়? যক্ষ্মা শনাক্তের জন্য অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা প্রধান পদ্ধতি হচ্ছে তার ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে আমরা বলতে পারবো, যেখানে আমরা 38% কেজে কিন্তু আমরা শুধুমাত্র হিস্ট্রি নিয়ে বুঝতে পারবো তার যক্ষ্মা কিনা। যেমন যদি কারো 1 মাস ব্যাপী 3 সপ্তাহের বেশি জ্বর হয়, কাশি হয়, বিকালে বিকালে জ্বর আসে, ওজন কমে যায়, খাওয়ার রুচি হয়, অথবা মানে ওয়েলনেসটা কমে যায় আস্তে আস্তে, তাহলে আমরা সন্দেহ করতে পারি যক্ষ্মা হতে পারে। আর পাশাপাশি একটা এক্সরে খুবই ইম্পর্টেন্ট, এক্সরে করে যদি আমরা শ্যাডো পেয়ে থাকি তাহলে আমরা দুটাকে কোরিলেট করে আমরা যক্ষ্মা বলতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যক্ষ্মাটা দুভাবে নিয়ন্ত্রণ করা যায়, একটা ক্লিনিক্যাল টিউবারকুলোসিস আর হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল টিউবারকুলোসিস। ক্লিনিক্যাল টিউবারকুলোসিস যে কথাগুলো বললাম তার এক্সরে ফাইন্ডিং প্লাস তার ক্লিনিক্যাল ফাইন্ডিং দুটাকে যদি আমরা কোরিলেট করি তাহলে আমরা বলতে পারি যে তার যক্ষ্মা হওয়ার সম্ভাবনা 90%, 99%ও বলা যায়। পাশাপাশি তার কফে যদি আমরা জীবাণু পেয়ে যাই, জিন এক্সপার্টে যদি স্পুটাম এফবি পাই, জিন এক্সপার্ট পজিটিভ হয়, তাহলে তার সন্দেহ রইল না আমাদের। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে,
যদি তা প্রপারলি সে কফ দিতে না পারে সেখানে কিন্তু স্পুটাম নেগেটিভ হতে পারে। জি। স্পুটাম নেগেটিভ মানে এই নয় যে তার যক্ষা হয়নি। সুতরাং এখন কিন্তু আমরা যে ক্লিনিশিয়ানরা, আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা প্রচার করার চেষ্টা করছি যে ক্লিনিক্যাল টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট শুড বি গিভেন। এটা কিন্তু আমাদের ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম এখানে অ্যাডপ্ট করে নিয়েছে। তা আমরা যদি সন্দেহ করে থাকি তার লম্বা সময় জ্বর আছে, ওজন কমে যাচ্ছে, খাওয়ার অরুচি হচ্ছে, ইভেন তার এক্সরেতে যদি ফাইন্ডিং নাও পাই, উই ক্যান স্টার্ট টিউবারকুলার অ্যান্টি টিবি মেডিসিন। তারপরে এক্সরেতে যদি ফাইন্ডিং পাই, উই ক্যান স্টার্ট ইট। কিন্তু অনেক সময় আমাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যতক্ষণ পর্যন্ত যক্ষার জীবাণু পাবো না ততক্ষণ আমরা বলবো না যেটা যক্ষা, যেটা অনেক পেশেন্টের মধ্যেও আছে। সেই জন্য দেখা গেল তার চিকিৎসা নিতে দেরি হয়ে যাচ্ছে, তাতে করে কমপ্লিকেশনটা অ্যারাইজ করে। যক্ষার আমরা 30% 33% কেস যত স্পুটাম পজিটিভ পাই, 70% কফ তৈরি হতে পারে না। জি। এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে শিশুরা তো কফ দিতেই পারে না, সেখানে তার স্টুল এক্সামিনেশন করে এখন জিন এক্সপার্ট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমাদের ক্লিনিশিয়ানদেরকেই ঠিক করতে হবে যক্ষার চিকিৎসা শুরু করবো কি করবো না। পাশাপাশি পেশেন্টকেও মোটিভেট করতে হবে। আমাদের জনগণের একটা সমস্যা হচ্ছে যক্ষা হলে এটা বেশিরভাগ জনগণ মানতেই চায় না তার যক্ষা হয়েছে। তারা মনে করে যক্ষা হচ্ছে একটা গরিবের রোগ, তারা এটা একটা মানে যারা সমাজে একেবারে নিম্ন শ্রেণীর তাদের অসুখ। একটা ওয়েল টু ডু পার্সনের যক্ষা হবে এটা তারা মেনে নিতেই পারে না। কিন্তু যক্ষা তো নোবডি ইজ ইমিউনাইজড, সুতরাং যক্ষা যে কোনো বয়সে যে কোনো শ্রেণীর যে কারো হতে পারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একজন খুব ধনী লোক তার যক্ষা হবে না তা কিন্তু হয় না, একজন বিজ্ঞানী তার যক্ষা, তা কিন্তু একজন চিকিৎসকের যক্ষা হবে না এটা কিন্তু হয় না। সুতরাং যক্ষা যে কোনো শ্রেণীতে যে কারো হতে পারে, এটা মেনে নিতে হবে। এই জন্য আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যে চিকিৎসক যদি মনে করে থাকে তার ক্লিনিক্যালি যক্ষা আছে, চিকিৎসা নেওয়াটাই উত্তম। সেক্ষেত্রে চিকিৎসা দেরি করলে যক্ষার কমপ্লিকেশনগুলো হয়ে যায়। জি, ধন্যবাদ স্যার। স্যার, আপনি বলছিলেন পরীক্ষা করার কথা এবং সেখানে কফের পরীক্ষা, জিন এক্সপার্ট পরীক্ষাটির কথা বলছিলেন। তো আমাদের দেশে বর্তমানে এই পরীক্ষাটি কোথায় কোথায় হচ্ছে? এবং আমাদের দেশে এখন জিন এক্সপার্ট পরীক্ষা অলমোস্ট সব হেলথ কমপ্লেক্সে হয়, মেডিকেল কলেজগুলোতে হয়, আইসিডিটির বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলোতে হয়ে থাকে, ব্র্যাকেরও অনেকগুলো প্রতিষ্ঠান সেখানেও হয়। আমাদের দেশে প্রচুর জিন এক্সপার্ট মেশিন আছে। জিন এক্সপার্ট পরীক্ষা আমাদের দেশে খুবই সহজলভ্য এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিনা পয়সা করা হয়ে থাকে। সরকারি লেভেলে তো অবশ্যই বিনা পয়সা করা হয়ে থাকে, আইসিডিপিও কোনো পয়সা নেয় না এর জন্য। সুতরাং জিন এক্সপার্ট পরীক্ষা করলে রোগীর স্যাটিসফ্যাকশনের জন্য সে অন্তত শান্তি পাবে যে তার যক্ষাটা হয়েছে, প্রমাণিত হলো। কিন্তু জিন এক্সপার্ট পরীক্ষা নেগেটিভ হলে যে তার টিবি হবে না, এটা কিন্তু না। যদি আমরা রেডিওলজিক্যালি সন্দেহ করে থাকি, যেটা ডাক্তার বেন্নুর বললেন যে এক্সরেতে এক ধরনের দাগ পাওয়া যায় এবং সেটা সাসপিশাস হয়, পাশাপাশি তার কোরিলেট করতে পারি যে তার জ্বর আসছে, ওজন কমে যাচ্ছে, খাওয়ার রুচি হচ্ছে, তাহলে কিন্তু আমরা তাহলে ক্লিনিক্যাল টিউবারকুলোসিস হিসাবে ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে পারি। এটাতে কিন্তু চিকিৎসায় কোনো ব্যত্যয় হবে না এবং এটাতে কোনো অপরাধও নয়, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজড যে পেশেন্টের টিবি হয়েছে। অবশ্যই স্যার, তো আমাদের দেশে তার পাশাপাশি আরেকটি পরীক্ষা করা হয় যে তার ত্বকের মধ্যে একটি টিকা দিয়ে সেই পরীক্ষাটি করা হয়, এমটি নামে পরিচিত। এই পরীক্ষাটি যক্ষা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কত বড় হাতিয়ার? এটা আমরা করে থাকি, কিন্তু সত্যিকার অর্থে এটা কিন্তু খুবই একটা মাইনর একটা ইনভেস্টিগেশন আমি বলবো। তার কারণ হচ্ছে এমটি পজিটিভ অনেক কারণে হয়। অ্যালার্জি থাকলে এমটি পজিটিভ হতে পারে, কারো যদি আগে টিউবারকুলোসিসে তাও হতে পারে, টিবির ভ্যাকসিন নিলেও এমটি পজিটিভ হতে পারে। সুতরাং এটা কিন্তু হাতিয়ার না, এটা বলবো আমরা যে এটা একটা সহায়ক। আমরা যদি দেখি যে তার জ্বর আসছে, তার এমটি সিগনিফিক্যান্টলি পজিটিভ, আমরা সারা 10-এর উপরে গেলে পজিটিভ, এই ক্ষেত্রে বলে তার 15-20 হয়েছে, অনেকের হয়তো স্লাফট আউট হয়ে গেছে, ঘা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে একটা স্ট্রং এভিডেন্স হিসাবে নেব। কিন্তু এমটি পজিটিভ হলেই যে যক্ষা হয়েছে তা কিন্তু না। অনেকেই কিন্তু এরকম আছে যে ওষুধ দিয়ে দেয়, এটা কিন্তু একেবারে উচিত না। এমটি পজিটিভ তো কারণ অনেকগুলো, এমটি পজিটিভিটি ডাজ নট ইন্ডিকেট যে হি হ্যাজ গট টিউবারকুলোসিস, বাট এটা আমাদের একটা সহায়ক, আমাদেরকে ফার্দার হেল্প করবে। অনেক ক্ষেত্রে এটা আমাদেরকে হেল্প করে যে বরঞ্চ এটা নেগেটিভ হওয়ার ইয়েটা বেশি, মানে ইনফারেন্সটা অনেক বেশি। আচ্ছা, এমটি নেগেটিভ ডেফিনেটলি রুল আউট করে যে তার যক্ষা ছাড়া অন্য কিছু হতে পারে। এমটি পজিটিভ বলবে না যে তার যক্ষা হয়েছে, এটা একটা সহায়ক হিসেবে আমরা ধরে নিতে পারি। ধন্যবাদ স্যার। ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, বিভিন্ন ধরনের আমরা রোগ নির্ণয়ের পদ্ধতির কথা শুনছিলাম এবং সেগুলোর সাথে চিকিৎসা পদ্ধতির কথা একটু আগে শুনছিলাম। তো আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এখন বর্তমানে বলা হয় যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ব্যবহার হয়েছে এবং সারা বিশ্বে যক্ষা রোগের চিকিৎসার ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয়েছে। আমাদের দেশে আমরা জানি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন নিয়ে কাজ করছে, সে ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই, কতটুকু
কাজ আমাদের দেশে হচ্ছে এবং আসলে এটার গুরুত্ব আছে কিনা? এআই, আসলে এআই এর ব্যবহার এখন তো সর্বত্রই খুব আকর্ষণীয় এবং স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু এর ব্যবহারটা বেশ জোরে সোরেই শুরু হয়েছে। তার অন্যতম উদাহরণ হচ্ছে এই যক্ষ্মা নির্ণয়ের ক্ষেত্রে। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম না, যে একটা এক্সরেতে দাগ দেখে অনেক সময় অন্য রোগকেও যক্ষ্মা মনে করে ভুল চিকিৎসা করা হয়, একইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে যক্ষ্মার দাগকেও মনে করা হয় যে এটা বোধহয় যক্ষ্মা না, তখন সেখানে চিকিৎসাটা দেওয়া হয় না। অর্থাৎ একদিক দিয়ে যেমন আন্ডার ট্রিটমেন্ট করা হয়, আবার একদিক দিয়ে কিন্তু ওভার ট্রিটমেন্ট বা ওভার ডায়াগনোসিস করা হয়। এটি দূর করার জন্য এআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে আইসিডিডিআরবির সহযোগিতায় আমরা বিগত কয়েক বছরে এই এআই এর ব্যবহার এক্সরেতে যক্ষ্মা নির্ণয়ের ক্ষেত্রে এ নিয়ে একটি ব্যাপক আকারে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ করেছে। এখানে যেটি করা হয় যে এক্সরেটি করার পরপরই এটিকে প্রথমে এআই এর মাধ্যমে যাচাই বাছাই করা হয় যে এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা আসলে এক্সরেতে যক্ষ্মা আসলে যে শ্যাডোটা হয় তার সাথে মিলছে কিনা, কতখানি মিলছে, কত পার্সেন্ট বা কত পর্যায়ে মিলছে, এবং সেটিকে একটা কালার কোডিং করা হয়। যদি অনেক বেশি মিলে থাকে এআই একটা লাল রং দেখায়, যদি একটু কম মিলে কমলা রং দেখায়, এইভাবে যদি একদম না মিলে তাহলে সে সবুজ রং দেখায় এক্সরের মধ্যে। এটা থেকে প্রথমেই একটা অংশ আলাদা করে ফেলা যায় যে না, এটা যক্ষ্মা অথবা হতে পারে অথবা এটা যক্ষ্মা না। এবং পরবর্তীতে আমরা যেটা করতাম, যেগুলোকে যক্ষ্মা সন্দেহ করা হতো, দুজন চিকিৎসকের, একজন হচ্ছেন বক্ষব্যাধি চিকিৎসকের এবং আরেকজন হচ্ছেন রেডিওলজিস্ট স্পেশালিস্ট, অর্থাৎ এক্সরের যারা রিড করে থাকেন সেই চিকিৎসক, তাদের কাছে পাঠানো হয় এবং তারা মত দেন যে হ্যাঁ এটি যক্ষ্মা অথবা যক্ষ্মা না। যদি দুজনই মত দেন যে যক্ষ্মা, তাকে তাৎক্ষণিকভাবে আমরা চিকিৎসার অধীনে নিয়ে আসি, যেটা আলী হোসেন স্যার খুব বলছিলেন যে সেটি হচ্ছে ক্লিনিক্যাল যক্ষ্মা, সেভাবে আমরা কিন্তু নিয়ে আসতে পারি এবং এটা কিন্তু যক্ষ্মা নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা রাখে। আর যেটা নিয়ে দুজন চিকিৎসকের মধ্যে একটু মতবিরোধ হতো যে না এটি যক্ষ্মা, একজন বলছেন যক্ষ্মা আরেকজন সন্দেহ করছেন না, তখন একজন আমাদের কাছে আসতো, আমাদের তিনজন জাতীয় পর্যায়ের পরামর্শক ছিলেন, আমিও একজন তার ছিলাম, আমাদের কাছে এটা আসতো অনলাইনে এক্সরেটা, এবং ওটা দেখে আমরা সিদ্ধান্তটা দিতাম যে হ্যাঁ এটা যক্ষ্মা হতে পারে অথবা যক্ষ্মা না, এবং তখন আমাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাকেও হয়তো বা যক্ষ্মার ওষুধ দেওয়া হতো। দেখা গেছে এর মাধ্যমে যক্ষ্মা ডিটেকশন বা যক্ষ্মা নিয়ন্ত্রণের যে কাঙ্ক্ষিত হার, যেটিতে আমরা অনেক পিছিয়ে ছিলাম বিভিন্ন কারণে, সেটিতে আমরা একটা বিরাট অর্জন করতে পারছি। দেখা গেল যে সঠিক যক্ষ্মা নিয়ন্ত্রণটা অনেক মাত্রায় বেড়ে গেল, অনেক শতকরা হার অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে নানা বৈশ্বিক মন্দা এবং বৈশ্বিক অস্থিরতা, আপনি জানেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় ফান্ড উইথড্র করা হচ্ছে বিশেষত বিত্তবান দেশগুলো থেকে, তার ফলে এই কার্যক্রমটা হঠাৎ করে স্থগিত হয়ে গেছে। এই স্থগিত হওয়ার কারণে কিন্তু যক্ষ্মা নিয়ন্ত্রণের হারটা আবার নেমে যাওয়ার একটা ঝুঁকি দেখা দিয়েছে, ভুল যক্ষ্মা নির্ণয়ের একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এই জন্য আমি মনে করি যে কোনো পর্যায়ে হোক সরকারিভাবে নীতি নির্ধারকদের চিন্তা করা উচিত যে এই কার্যক্রমটা যাতে আবার দ্রুত শুরু করা যায়, এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনও এটির জন্য আগ্রহী এবং করতে প্রস্তুত রয়েছে। যক্ষ্মা নিয়ে আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, আপনার কাছে জানতে চাই, যক্ষ্মার রোগ তো নির্ণয় হলো, চিকিৎসার কথা যখন আসে, চিকিৎসার ইতিহাস বলছে যে অনেক দিন ধরে যক্ষ্মার ওষুধ খেতে হয় এবং আস্তে আস্তে সেই অনেক দিন থেকে এখন একটু সময়টা কমে আসছে। তো বর্তমানে অবস্থাটা কি? এখন তো যক্ষ্মা চিকিৎসা খুবই সহজলভ্য হয়ে গেছে এবং খুব কম সময়ে যক্ষ্মা সেরে যায়। আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন 1 বছর ব্যাপী খেতে হতো, এখন 6 মাসেই চিকিৎসা সেরে যায়। এবং ডাক্তার বেন্নু চমৎকার করে বলেছে যে 2টা স্টেপে চিকিৎসা করতে হয়, একটা হচ্ছে 2 মাস, তারপরে 4 মাস। শুধুমাত্র বোন টিউবারক্লোসিস যদি হয় অথবা ব্রেন টিউবারক্লোসিস, সেক্ষেত্রে হয়তো 1.5 বছর পর্যন্ত চিকিৎসা করতে হয়। এটাগুলো ইউজুয়ালি যাদের যক্ষ্মা নর্মালি হয়েছে। কিন্তু এর মধ্যে আবার একটা গ্রুপ আছে যাদের আবার ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারক্লোসিস হয়, অর্থাৎ আমরা যে ওষুধগুলো ইউজ করি সেগুলোতে কার্যকর হয় না। সেক্ষেত্রে চিকিৎসা একটু আলাদা, ওষুধও আলাদা, এবং সেক্ষেত্রে এখন 9 মাসেই চিকিৎসা করা সম্ভব। ওই ড্রাগ রেজিস্ট্যান্স, এটা আমাদের দেশেই এগুলো সম্ভব। সাধারণত যক্ষ্মা চিকিৎসা করলে একেবারেই ভালো হয়ে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রপার চিকিৎসা করলে, প্রপার ডায়াগনোসিস করলে। কিছু কিছু ক্ষেত্রে
যক্ষাতে কিছু কমপ্লিকেশন হতে পারে, সেই ক্ষেত্রে ডিপেন্ড করে তার কোন অর্গানটা ইনভলভ হলো তার উপরে। জি যেহেতু ফুসফুস বেশি আক্রান্ত হয়, সেখানে ফুসফুসে অনেক সময় দেখা গেল যে আপনার পোস্ট টিউবারকুলোসিস লাং ফাইব্রোসিস ডেভেলপ করে, যেটা আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে ডেমিনের সাথে আমরা একটা কাজ করছি, যেখানে আমাদের চিকিৎসকরা ইনভলভ আছে, ডেমিয়ানের চিকিৎসকরা ইনভলভ আছে, ওনাদের টাঙ্গাইলে যে প্রজেক্টটা আছে সেখানে আমরা করছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যারা চিকিৎসা নিয়েছে প্রপারলি, ইভেন যারা হয়তো কিছুদিন ওষুধকে বাদ দিয়ে তাদের লাংটা কুচকে যাচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, তাতে করে যেটা হচ্ছে তারা হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, কিছুদিন পর পর কাশি হচ্ছে, যারা চিকিৎসকের কাছে যাচ্ছে চিকিৎসক আবার টিবি মনে করেই চিকিৎসা শুরু করছে, যেটা ডাক্তার বোন চমৎকারভাবে বলেছে যে এই যে বারবার যে চিকিৎসা নিচ্ছে, জি আসলে এক্ষেত্রে দেখা গেল তার আসলে যক্ষা নেই, কিন্তু তার যেটা হয়েছে কমপ্লিকেশন অফ দ্য টিউবারকুলোসিস, ফাইব্রোসিস হয়েছে, এবং এই ফাইব্রোসিসের চিকিৎসা এক সম্পূর্ণ আলাদা, এবং সেটা আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে অনেক পেশেন্টকে আমরা মোটামুটি নর্মাল লাইফে নিয়ে আসতে পেরেছি। এবং আমি মনে করি যে ডেমিয়ান ফাউন্ডেশন এবং লাং ফাউন্ডেশন যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে পোস্ট টিউবারকুলার লাং ফাইব্রোসিসের যে একটা গ্রুপ অফ পেশেন্ট আছে তারা কিন্তু হাইলি বেনিফিট হচ্ছে, এবং তারা তাদের নিজের কাজে আবার ফিরে যেতে পারছে বর্তমানে। অবশ্যই এটা তো আমাদের দেশের জন্য যথেষ্ট একটা গর্বের বিষয় যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এখানে কাজ করছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে, এবং তাতে আমাদের জনগণই উপকৃত হচ্ছে। কাজী সাইফুদ্দিন বেনুর স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে যক্ষার রোগ নির্ণয় এবং যক্ষার চিকিৎসা তো চলছে, কিন্তু তারপরেও একটা ভয়াবহ ধরনের রোগের কথা আপনি একটু আগে বলেছিলেন যে যক্ষা কিছু কিছু ক্ষেত্রে ওষুধ প্রতিরোধী হয় এবং সেটির অবস্থা খুব একটা কম নয় আমাদের দেশে। তো এটি কেন হতে পারে? আসলে ওষুধ প্রতিরোধী যক্ষা দিন দিন একটি বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে, বাংলাদেশেও দেখা দিচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশেও দেখা দিচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ওষুধ প্রতিরোধী যক্ষাটা আমরা নিজেরাই মানুষরাই তৈরি করেছি। কিভাবে? প্রথমত হচ্ছে হয়তোবা রোগীর গাফিলতি, যে সময়ে যতটুকু মাত্রায় যতদিন পর্যন্ত নিয়মিত ওষুধ সেবন করতে হবে, স্যার একটু আগে বলেছেন 2টি ধাপে, এটি সঠিকভাবে ফলো অনেক সময় করে না। দেখা যায় যে গাফিলতি থাকে, ওষুধ বাদ দিয়ে দেন, যখন খাওয়ার কথা তখন খাচ্ছেন না, 2-1 দিন গ্যাপ দিয়ে খাচ্ছেন বা একেবারে ছেড়ে দিচ্ছেন, তখন এই জীবাণুটা ওষুধ প্রতিরোধী হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা যারা চিকিৎসক তারা অনেক সময় ভুল করে ফেলি, কোন যক্ষাটায় কতদিন পর্যন্ত কিভাবে দিতে হবে সেই যে প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্রটা, এটাতে আমরা অনেক সময় ভুল করে থাকি। যদি ভুল করে থাকি তখন রোগী ওই ব্যবস্থাপত্র ফলো করার পরেও কিন্তু ওই তার জীবাণুটা ওষুধ প্রতিরোধী হতে পারে। তৃতীয়ত হচ্ছে গিয়ে যারা ওষুধ বানান অথবা যারা ওষুধ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওষুধের মান নিয়ন্ত্রণ হয় না। আচ্ছা, যে ওষুধটা তার দেওয়া হচ্ছে যে মাত্রায় থাকার কথা সেই মাত্রায় ওষুধটার মধ্যে নেই, অথবা নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি করার কারণে যক্ষার জীবাণুটাকে সেই ওষুধটা ঠিক মতো সারতে পারছে না। চিকিৎসক ঠিক ওষুধ দিয়েছেন, রোগীও ঠিক মতো খাচ্ছেন, কিন্তু ওষুধের মানের কারণে এই জীবাণুটা ওষুধ প্রতিরোধী হয়ে যাচ্ছে। এরকম বেশ কয়েকটি কারণ আছে যেগুলো হচ্ছে মানুষ দ্বারা সৃষ্ট। এই জন্য বলা হয়ে থাকে এমডিআর টিবিটা হচ্ছে ম্যান মেড ফেনোমেনন। তখন এই যে প্রধান প্রধান ওষুধগুলো যক্ষাকে ভালো করার কথা, এগুলো আর কাজে লাগে না, অনেক বেশি আরও দামি, অনেক ক্ষেত্রে আরও বেশি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন ওষুধের একটি চিকিৎসাপত্রে তখন চলে যেতে হয়। জি অবশ্যই, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি যক্ষা নিয়ে। যক্ষার চিকিৎসার কথা শুনছিলাম, কিন্তু চিকিৎসার মাধ্যমে দেখা যাচ্ছে রোগটি সম্পূর্ণ প্রতিরোধ করা যাচ্ছে না, যেহেতু প্রথমেই আপনারা বলেছেন যে এটি একটি ছোঁয়াচে রোগ। তো তখনই চলে আসে প্রতিরোধের কথা। প্রতিরোধের ক্ষেত্রে যক্ষার কথা যখন আসে তখন সাধারণত বলা হয় যে যক্ষার কিছু কিছু ক্ষেত্রে প্রতিরোধক ঔষধও নাকি খাওয়া সম্ভব। তো এই ব্যাপারে একটু জানতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার আপনার কাছে। আসলে যক্ষা প্রতিরোধের স্টেপগুলি যদি আমরা বলি তাহলে একটা ফার্স্ট হচ্ছে বিসিজি ভ্যাকসিনেশন। আমরা এই যে আমাদের ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে বিসিজি ভ্যাকসিনেশন আছে, আমরা এই সব বাচ্চাকে বিসিজি ভ্যাকসিন দিয়ে দিই, সেখানে যক্ষাটা প্রতিরোধ হবে না পুরোপুরি, কিন্তু যেটা হবে কমপ্লিকেটেড যক্ষাটা হবে না। আচ্ছা, হ্যাঁ, মানে তার যক্ষার যে কমপ্লিকেশনগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা কমে যায়, এটা একটা গ্রুপ। সেকেন্ড হচ্ছে
যে আমরা অনেক সময় আমরা যেটা বললাম যে টিবির জীবাণু আমাদের শরীরে প্রবেশ করেছে কিন্তু এক্সপ্রেস করে না, এটাকে আমরা বলি একসময় লেটেন্ট টিবি বলতাম, আমরা এখন বর্তমানে বলা হয় টিবি ইনফেকশন বলা হয় এটাকে। একসময় বলা হতো লেটেন্ট টিবিকে চিকিৎসা করার প্রয়োজন নেই, কিন্তু এখন বলা হচ্ছে টিবি ইনফেকশন থাকলে অবশ্যই তাকে চিকিৎসা নিতে হবে। অর্থাৎ আমাদের দেশে এখন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে 3 মাসের জন্য ওষুধ দেয়, সেটা খেলে কিন্তু তার এই লেটেন্ট টিবিটা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটা হচ্ছে যে অনেক পেশেন্ট আছে যাদেরকে আমরা কিছু বায়োলজিক্স ইউজ করি, অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেমন অ্যাজমাতে কিছু বায়োলজিক্স ইউজ করে, সোরিয়াসিসে কিছু বায়োলজিক্স ইউজ করা হয়ে থাকে, সেগুলো অথবা অনেকগুলো ওষুধ আছে, ক্যান্সারের কিছু ওষুধ আছে যেগুলো ব্যবহার করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন লেটেন্ট টিবিটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এখন বলা হয়ে থাকে যে বায়োলজিক্স ইউজ করার পূর্বে তার যদি লেটেন্ট টিবি থাকে অর্থাৎ টিবি ইনফেকশন সেটাকে চিকিৎসা করে নিতে হবে। অনেক পেশেন্ট যাদেরকে আমরা লম্বা সময় স্টেরয়েড দিই, লম্বা সময় স্টেরয়েড যদি অনেক যদি খেতে হয় সেক্ষেত্রে আমরা তাকে পাশাপাশি আমরা বলি আইএনএইচ প্রোফাইল্যাক্সিস, অর্থাৎ একটা টিবির ওষুধকে প্রোফাইল্যাক্সিস দিয়ে সেই স্টেরয়েডটা আমরা দেবো। এই ধাপগুলো যদি আমরা নিয়ম মেনে চলতে পারি তাহলে কিন্তু ওই অ্যাক্টিভ টিবির সম্ভাবনা কমে যায়, অর্থাৎ পেশেন্টের সাফারিংসটা অনেকাংশে কমে যায়। জি ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যে কথাটি না শুনলেই নয় তা হচ্ছে গত এসডিজি যে গোলটি ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে একটি কথা বলা হয়েছিল যে 2030 সালের মধ্যে বাংলাদেশকে যক্ষ্মা থেকে প্রায় নির্মূল করে একটি অবস্থায় নিয়ে আসা যাবে। তো সেই ব্যাপারে আসলে যে কাজগুলো বর্তমানে হচ্ছে সেটা কতটুকু বাস্তবসম্মত, আমরা এই লক্ষ্যে যদি অভিষ্ট হতে চাই সে ব্যাপারে একটু জানতে চাই ডক্টর কাজী সাইফুদ্দিন বিনু স্যার আপনার কাছে। এই মুহূর্তে এই সময়টায় যদি আপনি যক্ষ্মার দিকে তাকান বাংলাদেশে কেমন অবস্থা, তাহলে মনে হতে পারে যে এই লক্ষ্যটি বোধহয় লক্ষ্যমাত্রা অর্জন করাটা বেশ কঠিন হয়ে যাবে। কিন্তু আসলে আমরা চিকিৎসক সমাজ যারা আমরা যক্ষ্মা নিয়ে কাজ করি, যারা আমরা বক্ষব্যাধি নিয়ে কাজ করি, আমরা যারা লাং ফাউন্ডেশনের কর্মী বা বাংলাদেশের সব অঞ্চলগুলোতে যে চিকিৎসকরা এর সাথে জড়িত, তারা কিন্তু প্রত্যয়ী। আমরা কিন্তু মনে করি এখনও সময় রয়েছে যে আরও 4-5টি বছর আছে, এর মধ্যে যক্ষ্মাকে একেবারে নির্মূল করা হয়তো সম্ভব হবে না, কিন্তু এটিকে অন্তত পক্ষে উন্নত বিশ্বে যেভাবে খুব নিয়ন্ত্রণের মধ্যে এনে ফেলা গেছে সেটি করা সম্ভব। কিন্তু সেজন্য প্রয়োজন আসলে এখনই অত্যন্ত গণমুখী কার্যক্রম গ্রহণ করা। শুধুমাত্র চিকিৎসা নয়, এটি নির্ণয়কে নিশ্চিত করতে হবে, এটির চিকিৎসাকে একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, এটির সামাজিক যে সচেতনতা এবং যে যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য যে একটি যারা নীতি নির্ধারক তাদের মধ্যে যে রাজনৈতিক সদিচ্ছা, এই সবগুলোকে একসাথে জাগ্রত করতে হবে। এবং যদি এটি করা যায়, এটি মোটেই অসম্ভব নয়, আমাদের এটি করা সম্ভব। এটি যদি করা যায় তাহলে আমার মনে হয় যে অবশ্যই এই গোলে পৌঁছানো সম্ভব। আমি একটি কথা বলবো যে নতুন গণতান্ত্রিক সরকার কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, অত্যন্ত সময়োপযোগী অনেকগুলো ভালো ভালো কথা সেখানে আছে, এবং আমি বিশ্বাস করি যে এই সরকার সেটির ব্যাপারে অবশ্যই যত্নশীল হবেন এবং এটি তারা তাদের মনের কথাই বলেছেন, এবং তারা যদি অন্ততপক্ষে এই পদক্ষেপগুলো নেন তাহলে যক্ষ্মাকে নিয়ন্ত্রণ নিয়ে আসা কঠিন হবে না। আজকে কথা বলতে বলতে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। যক্ষ্মা থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে, লক্ষণ প্রকাশিত হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, চিকিৎসা গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।